আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ ৬টা দল পার্টিসিপেট করবে। সেই ৬ দল প্রস্তুতি নেওয়া শুরু করবে। তার আগে প্লেয়াররা এই মুহূর্তে ছুটি ছাটা কাটাচ্ছেন। এনসিএল লঙ্গার ভার্সন যারা খেলছিলেন তারা মাত্রই শেষ করেছেন এবং সেখানে রংপুর ডিভিশন তারা এনসিএল টি-20-র পাশাপাশি এখন এনসিএল লঙ্গার ভার্সনেরও চ্যাম্পিয়ন। অর্থাৎ একই বছরে এনসিএল এর দুটো টুর্নামেন্টের জয় তারা পেয়েছে এবং সেই জয় পাওয়ার পর আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম বেশ কিছু ইন্টারেস্টিং ছবি। যারা এনসিএল এ রংপুরের প্রতিনিধিত্ব করেছেন তারা সবাই ছবি তুলছেন, তারা সবাই পোস্ট দিচ্ছেন, তারা সবাই এক্সাইটমেন্ট দেখাচ্ছেন এবং সেখানে একজন পার্টিকুলার ক্রিকেটারকে দেখে আমার খুবই ভালো লেগেছে যে তার কষ্টের ফলটা তিনি পাওয়া শুরু করেছেন এবং তিনি এবারের বিপিএল এ খুব ভালো দামে অনেকে সারপ্রাইজ করে দিয়ে ৩৩ লক্ষ টাকায় একটা দলে যুক্ত হয়েছেন। তার নাম হচ্ছে মুকিদুল ইসলাম মুগ্ধ। দারুণ একজন ফাস্ট বোলার। প্রি কোভিড টাইম থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল এবং গত ৪-৫ বছর ধরে তিনি ইনজুরিকে পাশ কাটিয়ে প্রত্যেকটা সিজনে মোটামুটি ডোমেস্টিক সার্কিটে খুবই ভালো পারফর্ম করে এখন এমন একটা পর্যায়ে এসেছেন যেখানে তার উপর কোচদের একটা বিশ্বাস থাকে, তার উপর তার দলের একটা বিশ্বাস থাকে এবং তাকে ট্রাস্ট করা যেতে পারে। বাংলাদেশের পেস বোলিং এর যে উত্থানটা হয়েছে গত কয়েক বছরে তার মধ্যে নতুন সংযোজন হতে পারেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ৩৩ লক্ষ টাকায় তাকে কারা দলে ভিড়িয়েছে? চিটাগং রয়্যালস। নতুন নামে চিটাগংয়ের এই দলটা এবারে পার্টিসিপেট করছে বিপিএল এবং চট্টগ্রাম রয়্যালস বলতে হবে অ্যাকচুয়ালি, তারা চিটাগং নয়। গত মৌসুমে তারা চিটাগং কিংস নামে ছিল। নতুন মালিকানায় নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে চট্টগ্রাম রয়্যালস এবারের বিপিএল এ তারা পার্টিসিপেট করবে এবং শুরুতেই যদি আমরা চলে যাই চট্টগ্রাম রয়্যালস দলটা আসলে কেমন হয়েছে সেই জায়গাটায় তাদের ডিরেক্ট সাইনিং এর হিসাবগুলোতে, সেখানে লোকাল ক্যাটাগরিতে তারা 2 স্পিনারকে দলে ভিড়িয়েছে যারা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল সার্কিটে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। একজন হচ্ছেন তানভীর ইসলাম, একজন হচ্ছেন শেখ মেহেদী। শেখ মেহেদী মূলত একজন অলরাউন্ডার এবং তার বিপিএল রেকর্ড বেশ ভালো। এর আগের বেশ কিছু মৌসুমে তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আলাদা আলাদা করে খেলেছেন, তবে এইবার তিনি প্রথম ডিরেক্ট সাইনিং পিক হয়েছিলেন চট্টগ্রাম রয়্যালসের এবং শেখ মেহেদীর পাশাপাশি তানভীর ইসলাম আরেক লেফট আর্ম অর্থোডক্স স্পিনার তাকে দলে ভিড়িয়েছে চিটাগং রয়্যালস। তো শুরুতেই যখন ব্যাপারটা এরকম হয়ে গিয়েছিল তারপর অকশনে চট্টগ্রাম রয়্যালস যায় এবং সেখানে প্রথম যে নামটা উঠেছিল, পুরো অকশনের যে প্রথম নাম উঠেছিল সেখানেই তারা বাজিমাত্রা করেছিল। 1 কোটি টাকার উপরে তারা বিড করে নাইম শেখের সার্ভিসটা দলে ভিড়িয়েছে। এই অকশনের বিপিএল অকশনের এবছরের সবচেয়ে বড় সাইনিং সেটা কিন্তু নাইম শেখ এবং সেটা চট্টগ্রাম রয়্যালস তারা করতে সক্ষম হয়েছিল। সব মিলিয়ে তারা এবারের বিপিএল এ 3.87 কোটি টাকা খরচ করেছে লোকাল প্লেয়ারদের উপর। 12 জন খেলোয়াড় তারা কিনেছে। একে একে সেই তালিকায় আমরা চলে যেতে পারবো, বাট তার আগে টপ বিডের কথা যেটা বলছিলাম, নাইম শেখ তিনি 1,10,00,000 টাকায় চিটাগং রয়্যালস বা চট্টগ্রাম রয়্যালসে দলভুক্ত হয়েছেন এবং সেই সাথে সারপ্রাইজ পিক হিসেবে যদি চিন্তা করি সেই জায়গাটায় মাহমুদুল হাসান জয় 37 লক্ষ টাকায় দলে জায়গা পেয়েছেন এবং সেই সাথে মুকিদুল ইসলাম মুগ্ধকে 33 লক্ষ টাকায় চট্টগ্রাম রয়্যালস দলে ভেড়াতে সক্ষম হয়েছে। লোকাল ক্রিকেটারদের উপর আলাদা একটা চোখ রাখা হয়েছিল। আমার মনে হয় চট্টগ্রাম যেভাবে বসেছিল তারা নিলামের অংশগ্রহণ করার জন্য, তারা রিসেন্ট সময় শেষ হয়ে যাওয়া এনসিএল টি-20 যেটা হয়েছে সেটার উপর আমার মনে হয় আলাদা একটা নজর রেখেছিল, কারণ সেখানে ভালো পারফর্ম করা বেশ কিছু ক্রিকেটারকে তারা এই দলের ভিতরে অকশনের মাধ্যমে নিতে সক্ষম হয়েছে। আমরা যদি তাদের ওভারঅল স্কোয়াডের দিকেই চলে যাই সেই জায়গাটায় গেলে আমরা দেখতে পাবো যে ব্যাটারদের যে তালিকা সেই জায়গাটায় নাইম শেখ তো অবশ্যই রয়েছেন, যিনি এনসিএল টি-20 থেকে শুরু করে গত বছরের বিপিএল এ টপ রান স্কোরার ছিলেন, গত ডিপিএল এ টপ রান গেটার ছিলেন এবং ন্যাশনাল টিমেও মাঝখানে ঢুকেছিলেন। আনফর্চুনেটলি সেখানে ভালো করতে পারেননি দেখে এই মুহূর্তে তিনি ন্যাশনাল টিমের অন্তত টি-20 সেটআপের রেডারে নেই। তবে তিনি একজন ডোমেস্টিক প্রুভেন পারফর্মার এবং এই ক্যাটাগরি থেকে তাকে এবং লিটন দাসকে নিয়ে শেষ পর্যন্ত টানা হ্যাচড়া হওয়ার কথা ছিল। প্রথম নামটা তার উঠেছিল অকশনে এবং সেটা চট্টগ্রাম রয়্যালস কাজে লাগিয়ে 1,10,00,000 টাকায় নাইম শেখের সার্ভিস নিয়েছে এবং মোটামুটি তিনি যে খেলবেন অ্যাজ এন ওপেনার এক প্রান্তে সেটা মোটামুটি নিশ্চিত এবং ক্যাপ্টেনও হয়ে যেতে পারেন দলটার। নাইম শেখ বাদে অন্য কাদেরকে তারা অকশনে নিয়েছেন? মাহমুদুল হাসান জয়কে নিয়েছে তারা। জয়ের অসাধারণ একটা সিজন গেছে এবারের এনসিএল টি-20-তে, চমৎকার খেলেছেন তিনি। টপ রান স্কোরার হয়েছিলেন এবারের এনসিএল টি-20, 300-র উপর রান করেছেন, একটা সেঞ্চুরিও পেয়েছিলেন তিনি। চট্টগ্রামের হয়ে খেলেছেন তিনি, চট্টগ্রাম ডিভিশনের হয়ে এবং শেষ পর্যন্ত চট্টগ্রাম রয়্যালসই তাকে কিন্তু দলে ভিড়িয়েছে এবং আমার মনে হয় টপ অফ দ্য অর্ডারে খুবই ভালো রকম সুযোগ তিনি পাবেন। গত মৌসুমে তিনি তেমন একটা সুযোগ পাননি আনফর্চুনেটলি, তবে এবার তিনি পাবেন বিপিএল এ, ডেফিনেটলি খেলার সুযোগ পাবেন প্রায় প্রত্যেকটা ম্যাচ। মাহমুদুল হাসান জয়কে 37 লক্ষ টাকায় চট্টগ্রাম রয়্যালস দলে ভিড়িয়েছে। সেই সাথে মাহফিজুল ইসলাম রবিন আরও একজন ইয়াং প্রমিসিং ক্রিকেটার, হার্ড হিটিং একজন টপ অর্ডার ব্যাটার, তাকে দলে ভিড়িয়েছে। সালমান হোসেন ইমন যিনি এবার এনসিএল টি-20-তে বরিশালের ক্যাপ্টেন ছিলেন তাকে নিয়েছে মিডল অর্ডারের লোকাল ক্রিকেটার হিসেবে। উইকেট কিপার ব্যাটার হিসেবে জাহিদুজ্জামান খানকে তারা নিয়েছেন এবং সেই সাথে অকশনে তারা বিদেশি ক্যাটাগরি থেকে নিরোশন ডিকওয়েলাকে
নিতে পেরেছে। অলরাউন্ডার ক্যাটাগরিতে সেখানে শেখ মেহেদী রয়েছেন, যাকেও কিনা আমরা ক্যাপ্টেন হিসেবে দেখতেই পারি, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের টি-20 সেটআপে একটা সময় ভাইস ক্যাপ্টেন্সিও করেছেন। সুতরাং তিনি যেহেতু ডিরেক্ট সাইনিং ছিলেন, এমনও হতে পারে তাকে ঘিরেই দলটাকে প্ল্যান করা হচ্ছে। শেখ মেহেদী ছাড়াও অলরাউন্ডার ক্যাটাগরিতে পেস বোলার আবু হায়দার রনি রয়েছেন, পেসার জিয়াউর রহমান রয়েছেন, যারা দুজনই এবারের এনসিএল টি-20তে চমৎকার পারফর্ম করেছেন। জিয়াউর রহমান স্পেশালি আমি বলবো খুলনার হয়ে খুবই ভালো পারফর্ম করেছেন এবারের এনসিএল টি-20তে, উইকেট পেয়েছেন, ডেথ ওভার্সে বল করেছেন, ব্যাট হাতে বেশ ঝড় তুলেছেন। সো তার এই অভিজ্ঞতাটা তিনি এবার কাজে হয়তো লাগাতে চাইবেন, হয়তো বেশি বেশি সুযোগ এবার তিনি পেয়ে যেতে পারেন বিপিএলেও। এছাড়াও শুভাগত হোম রয়েছেন, আরও একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। সুতরাং বেশ কিছু লোকাল এক্সপিরিয়েন্স ক্যাটাগরির অলরাউন্ডারকে দলে ভেরাতে সক্ষম হয়েছে সেখানে চট্টগ্রাম রয়্যালস। এবং ইন্টারেস্টিংলি তাদের বিদেশি কোটায় কিন্তু দেখছেন খুব একটা বেশি বড় নাম দেখছেন না। আপনি ব্যাটারদের মধ্যে নিরোশন ডিকওয়ালাকে দেখছেন, অলরাউন্ডার ক্যাটাগরিতে এখনো পর্যন্ত তারা কাউকে নেয়নি, বাট আমার মনে হয় চট্টগ্রাম ডেফিনেটলি এক বা দুজন বিদেশি অলরাউন্ডারের দিকে ঝুঁকবে। ইতিমধ্যে আমরা কানাঘুষা শুনছি পল স্টার্লিংকে তারা নাকি ডিরেক্ট সাইনিংয়ে নেওয়ার চেষ্টা করছে, এবং সেটা হলে কিন্তু দারুণ একটা ব্যাপার হবে, কারণ স্টার্লিং ডেফিনেটলি খুবই দুর্দান্ত একজন ওপেনিং ব্যাটার, এবং টপ অর্ডারে তিনি যে সাপোর্টটা দেন সেটা খুব ইম্পর্টেন্ট, তার এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট, তিনি অফ স্পিন বলও করতে পারেন। রিসেন্টলি যে আয়ারল্যান্ড ট্যুর এসেছিল বাংলাদেশে, এবং সেই আয়ারল্যান্ড ট্যুরে কিন্তু পল স্টার্লিং টি-20 সিরিজে দারুণ ব্যাটিং করেছেন। সো তিনি অন ফর্ম আছেন, তার সেই ফর্মটা হয়তো ব্যবহার করার চেষ্টা করবে চট্টগ্রাম রয়্যালস। বোলারদের ক্ষেত্রে অবভিয়াসলি সেখানে শরীফুল ইসলাম রয়েছেন, শরীফুল ইসলামকেও বেশ ভালো একটা দাম হাঁকিয়ে তারপর চট্টগ্রাম রয়্যালস দলে ভিড়িয়েছে। তাদের পেস বোলিংয়ে ন্যাশনাল টিমের একজন পেসারকে তারা পেয়ে গেছে, মুকিদুল ইসলাম মুগ্ধর কথা বলছিলাম, যিনি সুযোগ পেয়ে গেছেন এই দলটায়, এবং আমার মনে হয় প্রচুর সংখ্যক ম্যাচ খেলার সুযোগও তিনি পাবেন। সুমন খানকে 33 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস, সেটা তাদের জন্য একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর ছিল। তারপর স্পিনার তানভীর ইসলাম রয়েছেন, স্পিনার আরাফাত সানি রয়েছেন, এবং সেই সাথে আবরার আহমেদ রয়েছেন। স্পিন ক্যাটাগরিতেও বিদেশি একজন ডিরেক্ট সাইনিং ছিল তাদের, আবরার আহমেদ পাকিস্তানের, এবং সেই সাথে তানভীর ইসলাম, আরাফাত সানি, দুজন বাহাতি স্পিনার আছেন। সো পেস স্পিন দুই ডিপার্টমেন্টেই আমার কাছে মনে হয় যে ইন্টারেস্টিং কিছু পিকস নিতে পেরেছে চট্টগ্রাম রয়্যালস। এবারে আসি তাদের প্রবাবল স্টার্টিং 11-এর দিকে। অনেকেই আসলে স্কোয়াডটা দেখে বলছিলেন যে চট্টগ্রাম রয়্যালস এত টাকা খরচ করেছে, তারপরেও কিন্তু বাদবাকি দলগুলোর তুলনায় তারা কতটুকু কম্পিটিটিভ হবে সেটা নিয়ে প্রশ্ন একটা রয়ে যায়। সেই প্রশ্নের জবাবটা আসলে মাঠেই তারা দিতে চাইবে। ইদানিংকালে একটা কানাঘুষা উঠছিল যে তারা অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজি এবারে বিপিএলে পার্টিসিপেট করবে কিনা, তবে শেষ পর্যন্ত তাদের অফিসিয়াল যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখান থেকে তারা একটা চিঠির মাধ্যমে জানিয়েছে যে তারা পার্টিসিপেট করছে, তারা তোড়জোড় লাগিয়েই করছে, এবং এই টুর্নামেন্টে তারা ভালো করতে চায়। কারণ গতবার চট্টগ্রাম কিন্তু ফাইনালে গিয়েছিল, এবার নতুন ফ্র্যাঞ্চাইজি নতুন মালিকানার আন্ডারে তারাও নিশ্চয়ই একটা ভালো অ্যাম্বিশাস প্রজেক্ট নিয়ে নামতে চাইবে। যদিও ওভারঅল আপনি যদি তারকার হিসেবটা ধরেন, সেই জায়গায় অন্যান্য দলে যে ধরনের ক্রিকেটাররা রয়েছেন, ইভেন লোকাল কিংবা বিদেশি ক্যাটাগরিতে, সেই তারকা ক্রিকেটার খুব একটা বেশি আপনি হয়তো দেখছেন না, এই জায়গায় গ্ল্যামারটা খুব একটা দেখছেন না। বাট আমার কাছে মনে হয় যে গ্ল্যামার অনেক সময় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয় না। অ্যাজ আ টিম যারা খেলতে পারেন ভালো, যে খেলোয়াড়রা রয়েছেন তারা তাদের সেরা পোটেনশিয়ালটা দিলে অবভিয়াসলি চট্টগ্রাম বেশ ভালো একটা ফাইট দিতে পারবে। চলে আসি আমরা এবার তাদের প্রবাবল স্ট্রংগেস্ট 11-এর দিকে, যেখানে আসলে কারা কারা খেলবেন সেটা নিয়ে কথা বলা যেতে পারে। নাইম শেখ রয়েছেন, ডেফিনেটলি তিনি থাকবেন, এবং তার সঙ্গে আমি রেখেছিলাম ডিকুয়েলাকে, তবে যেহেতু পল স্টার্লিংও দলে ঢুকছেন আমার কাছে মনে হয় যে তার খেলার সম্ভাবনাটা অনেক বেশি, সেই ক্ষেত্রে হয়তো ডিকুয়েলাকে আমরা নিচের দিকে বা মিডল অর্ডারে দেখতে পারি। সো নাইম শেখের পাশাপাশি হয়তো পল স্টার্লিং থাকবেন। উইকেট কিপার আসলে ডিকুয়েল এবং জাহিদুজ্জামানের মধ্যে যে কোনো একজনকে থাকতে হবে, সুতরাং ডিকুয়েলা যদি না থাকেন, তার জায়গায় যদি পল স্টার্লিং ঢোকেন, সেই ক্ষেত্রে জাহিদুজ্জামান খান কিপার হিসেবে নিচের দিকে হয়তো ব্যাট করবেন। মাহফিজুল রবিন আছেন, মাহমুদুল জয় রয়েছেন, এই হচ্ছে টপ 4। এরপরে অলরাউন্ডার রয়েছেন বেশ কিছু, শেখ মেহেদী স্পিন অলরাউন্ডার, জিয়াউর রহমান অলরাউন্ডার, আবু হায়দার রনি পেস বোলিং অলরাউন্ডার, সুমন খান তারাও কিন্তু ব্যাটিং এর ইম্প্রুভমেন্ট আমরা রিসেন্ট সময় দেখেছি এনসিএল টি-20তে। বোলিং এর পাশাপাশি ব্যাটিংটাতেও তার বেশ ভালো সুনাম তিনি কুড়াচ্ছেন, এবং সে কারণেই তাকে 33 লক্ষ টাকা দিয়ে চট্টগ্রাম রয়্যালস দলে ভিড়িয়েছে। তার একটা ইম্পর্টেন্ট রোল এই জায়গায় থাকতে পারে। সুমন খানের পর তানভীর ইসলাম স্পিনার, মুকিদুল ইসলাম মুগ্ধ পেস বোলার, এবং আবরার হচ্ছেন আরো একজন স্পিনার। তো এই লাইন আপটায় আপনি দেখেন যে বেশ কিছু অলরাউন্ড ক্যাটাগরির প্লেয়ার আছেন, তবে আপনি এই ব্যাপারটা বলতে পারেন যে ইনাফ কোয়ালিটি কি এই দলটার মধ্যে রয়েছে কিনা, স্পেশালি টপ অর্ডারের পর মিডল অর্ডারটায় যদি যাই, ইনএক্সপিরিয়েন্স রয়েছে কিছু, বা ওই জায়গাটাতে খেলতে অনভ্যস্ত কিছু খেলোয়াড়দের ওই পজিশনে খেলতে হবে। শেখ মেহেদীকে ইন্টারন্যাশনালে আমরা সবসময় দেখি নিচের দিকে খেলতে, যদিও বিপিএলে আমরা আগে দেখতাম যে তিনি টপ 3-তে ব্যাটিং করেন, 4 নম্বরেও ব্যাটিং করেন। সো এই দলটাতে থাকাতে আমার মনে হয় শেখ মেহেদী তার ব্যাটিংটাকে তার আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা ভালো সুযোগ পেয়ে যাবেন, আরেকটু উপরের দিকে ব্যাট করার সুযোগ তিনি ডেফিনেটলি পাবেন, 4-এ বা 5-এ ব্যাট করতে
করতে পারলে আমার মনে হয় তার কাছ থেকে বিপিএল দলটাও যেমন সুবিধা পাবে, সেই সাথে আমার মনে হয় তার নিজের আত্মবিশ্বাসটাও বাড়বে। এবং টি-20 ওয়ার্ল্ড কাপের আগে শেখ মেহেদীর ব্যাটিংটা যদি তিনি সাজিয়ে নিতে পারেন এরকম একটা দলে থেকে, যেখানে একটা প্রমিনেন্ট রোল তিনি ব্যাটিংয়ে পাবেন, আমার কাছে মনে হয় যে এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়ে যেতে পারে। এবং এরই সাথে জিয়াউর রহমান, আবু হায়দার, রনি, তাদেরকেও আপনি আসলে ডিসকাউন্ট করতে পারেন না। দে আর প্রিটি মাচ গুড এবং ইনফর্ম রয়েছেন। হ্যাঁ, একটু বেশি হয়তো এক্সপিরিয়েন্সটা তাদের রয়েছে, বা এইজের দিক থেকে তাকালে জিয়াউর রহমানের মতো ক্রিকেটাররা আসলে কতটুকু কি দিতে পারবেন সেটা নিয়ে হয়তো প্রশ্ন থেকে যায় অন্যান্য দলের তুলনায়। বাট আমার কাছে মনে হয় যে কম্পিট করার মতো, ফাইট করার মতো ডেফিনেটলি একটা দল তাদের হয়েছে। এবং আপনি ব্যাকআপটা যদি দিকে তাকান, সেখানে একজন লেফট আর্ম স্পিনার আরফাত সানি তো রয়েছেন, তিনিও হয়তো কিছু ম্যাচ পাবেন। শুভাগত হোম, তিনিও হয়তো কিছু ম্যাচ পাবেন। সালমান হোসেন ইমনের জন্য একটা ভালো এক্সপোজার এবারে বিপিএলে তিনি দল পেয়েছেন। গত মৌসুমে তাকে কিন্তু আমরা দেখিনি বিপিএলে কোনো দল পেতে, তবে এবার তিনি দল পেয়েছেন। দেখা যাক তিনি স্টার্টিং ইলেভেনেও জায়গা তুলে নিতে পারেন কিনা, কম্পিটিটিভ হবে কিনা, এটাই হচ্ছে বিষয়। এই দলটার স্ট্রেংথের কথা চিন্তা করলে আমার কাছে মনে হয় পেস বোলিংটা তাদের স্ট্রেংথ, কারণ সেখানে তাদের মুকিদুল মুগ্ধ এবং সেই সাথে শরীফুল রয়েছেন। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে তাদের একটা ভালো পসিবিলিটি আছে কিছু একটা করে ফেলার। এবং তারপর আমরা যদি উপরের দিকে যাই, যেখানে আবু হায়দার, রনি কিংবা জিয়াউর রহমানদের মতো মিডল অর্ডার ব্যাটাররা রয়েছেন যারা মোটামুটি ভালো ফর্মে আছেন এই মুহূর্তে, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং গত মৌসুমে টপ রান স্কোরারকে তারা দলে ভিড়িয়েছে, সো সেটাই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাবে তাদের জন্য। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে চট্টগ্রাম রয়্যালস মেবি বলা যেতে পারে না যে তারা সবচেয়ে শক্তিশালী দল এবারে বিপিএলে, তবে কোয়ালিফায়ার্সে তারা যদি চলেও যায় আপনি কিন্তু অবাক হবেন না। ইট উইল অল ডিপেন্ড অন লোকাল ক্যাটাগরিতে যাদেরকে একটা এনহ্যান্স রোল দেওয়া হচ্ছে, যাদেরকে নতুন লিজ অফ লাইফ দেওয়া হচ্ছে, শেখ মেহেদীদের মতো ক্রিকেটারদের একটু মোর রেসপন্সিবল হওয়ার সুযোগটা তারা পাচ্ছেন। এই সুযোগটা তারা কাজে লাগালে আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজির জন্য ভালো, সেই সাথে বাংলাদেশের জন্য পরবর্তীতে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ডেফিনেটলি ভালো হবে। এবং নাইম শেখ হ্যাজ টু প্রুভ আ পয়েন্ট, এটা আসলে আমরা দেখার জন্য মুখিয়ে আছি যে তিনি আসলে অ্যাজ আ পারফর্মার কেমন করেন এবারে, কারণ সবচেয়ে বেশি দামে তাকে নেওয়া হয়েছে, তিনি একমাত্র কোটিপতি অকশনের। সো দলের প্রতি তার একটা নিবেদন আমরা দেখতে চাই, তার সেরাটা আমরা দেখতে চাই বিপিএলে। এবং নাইম শেখ নিজেকে প্রমাণ করার চেষ্টা ডেফিনেটলি এখানে করবেন। মুকিদুল মুগ্ধ, সুমন খান, তাদের জন্য শুভকামনা থাকবে। তারা একটা এনহ্যান্সড রোল পাওয়ার সুযোগ পাচ্ছেন এই দলটায় থাকার মাধ্যমে। তো দেখা যাক শেষ পর্যন্ত চট্টগ্রাম রয়্যালস কত দূর যায়। যারা চট্টগ্রামের ফ্যান আছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে এই দলটাকে নিয়ে আপনারা এখনো পর্যন্ত কতটুকু স্যাটিসফাইড, আর কোন কোন বিদেশি খেলোয়াড়দের আপনারা চাইছেন ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে চলে আসুক, যাতে দলটা আরো একটু স্ট্রং হতে পারে এখন যেখানে আছে সেখান থেকে। এবং সেই সাথে একটা বড় কোয়েশ্চেনের জবাব আপনারা কমেন্টে দিতে পারেন, ক্যাপ্টেন আসলে কে হতে পারেন এই দলটায়। সেটা কি নাইম শেখ হবেন, নাকি সেটা শেখ মেহেদী হবেন, আপনারা জানিয়ে দিতে পারেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।